কারণ একটা পেশেন্ট যখনই এসে বলে যে আমার মন খারাপ, ভালো লাগছে না, কিন্তু যখন আমরা সবশেষ প্রশ্ন করি আপনার কি কখনো মনে হয় আত্মহত্যা করতে ইচ্ছা করে, যদি বলে হ্যাঁ, তার মানে এটাকে তো আমরা খুব সিরিয়াস পর্যায়ে নিই যে আচ্ছা, এই মানে লোক পেশেন্টটা যে মেন্টালি এমনি হ্যাঁ, যেমন আমরা এটা মেন্টাল বলছি ডিস্টারবেন্স লঘুতে আসি, যদি যেমন আসে। ধরেন যে হ্যাঁ, এই বারবার হাত ধোয়াধুয়ি করা, সূচিবায়ু অনেকে যেটা বলি, হ্যাঁ এডিএসডি এটা বলে ফেলে। না না সূচিবায়ু এসডি বলে, ওসিডি ওসিডি। আচ্ছা, ওসিডি বলে। তারপরে যেমন ধরেন যে ডিপ্রেশন নরমালি যেটা আছে, মন খারাপ, ভালো লাগছে না, সেটা হতে পারে। আবার হতে পারে দুশ্চিন্তা, অস্থিরতা, এনজাইটি, স্ট্রেস, এসব নিয়ে যারা আসে আর কি। আচ্ছা, 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 অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম নিয়ে আসে, ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। আচ্ছা, আচ্ছা। এছাড়া বাচ্চাদের কিছু হয়, সেটা যেমন হচ্ছে আপনার স্কুল ফোবিয়া, এডিএসডি যেটা বলেন আপনি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, হ্যাঁ, এইগুলো হয়ে থাকে আর কি। তাহলে এগুলো লঘুর মধ্যে পড়ছে, কিন্তু যখন এটা সুইসাইডাল কেসে চলে যায়, হ্যাঁ, যেটা বেশি সবগুলোতে না, হ্যাঁ, ডিপ্রেশনে তখন চলে যে যায়। কোনো রোগী যখন অনেক সময় এটা অনেক, যেমন ওসিডি, যেমন ধরেন যে সূচিবায়ু, অনেকে আছে হাত ধুতে ধুতে একদম হাতের চামড়া উঠে যে ভিতরে মাংস পচে যাওয়া শুরু করে, তখন তো এটা অবশ্যই আর লঘু থাকবে না, গুরুতর হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ব্যাপারটা তো এরকম সবাই আর কি কি। বুঝতে পারছে ওসিডি হচ্ছে অ্যাব্রিভিয়েশনে বলে না, তো ওসিডির অ্যাব্রিভিয়েশন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ইলাবোরেশন। অবসেসিভ কম্পালসিভ, এখানে আমরা ওসিডি বলি কারণ সময় যে ডিটেল জানি দেখি, ডিটেল অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। জি, এটা কি ডিসেবিলিটির ভিতরে পড়েছে? তা তো না, এটা অসুস্থতা। অসুস্থতা জানতে পারছি। ডিসএবিলিটি হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আসে আমাদের বাচ্চাদের, মেন্টাল রিটার্ডেশন যেটা বলি আমরা, হ্যাঁ, সেটা আসে। কিন্তু এইগুলা থেকে এই বাইপোলার, অতি গুরুতর বাইপোলার এবং অতি গুরুতর যদি ওসিডি থাকে, এটা কিন্তু টার্ন নেয় ডিসেবিলিটিতে। তখন ডিজিজ থেকে ডিসেবিলিটি ম্যানেজমেন্টে আমাদের যেতে লাগে, তো মানে ওই টার্ন নিচ্ছে না। কারণ বায়ু যেমন সেতি ভিটিলিগো কিন্তু এখন ডিসেবিলিটিতে টার্ন নিচ্ছে। আমি যেহেতু ডিসেবিলিটি নিয়ে এত বছর ধরে কাজ করি, সেই অভিজ্ঞতা বলছি। বাইপোলার যখন আপনার একদম সিভিয়ার পর্যায়ে চলে যাবে, ভাঙচুর পর্যায়ে চলে, তখন তো তাকে পাগল গাঁদে দিতে হচ্ছে, মেন্টাল ওয়েবিংয়ে দিতে হচ্ছে। তখন সে আবার বাইপোলারটা যদিও মেন্টাল ডিসেবিলিটির ভিতরে পড়ে যাচ্ছে, তখন আপনি কন্ট্রোলের বাইরে। হ্যাঁ, আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা আসে যে মানে সমাজসেবা থেকেই অনেক সে রোগী আসে যারা ওই মানসিক প্রতিবন্ধী কার্ড নিতে চায়, তখন সিজোফ্রেনিয়া যদি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া আক্রান্ত থাকে বা বাইপোলার আক্রান্ত, তখন আমরা তাকে দিয়ে দিই। এখন বাইপোলার রোগীর ব্যাপারটা একটু ডিটেল বলবেন, কি কি সিমটম থাকে? যেমন বাইপোলারটা আমরা পাবনা হসপিটালে খুব ক্লিয়ারলি শুনে এসেছি, সিজোফ্রেনিক এবং বাইপোলারের কথা যে ভরা, সিজোফ্রেনিকের কথা অনেক ভরা। পাবনাতে আমিও কাজ করেছি, ওখানে সাধারণত সিজোফ্রেনিয়া বাইপোলার বেশি ভরা। ওখানে সাধারণত সাধারণ যে রোগগুলো আমরা এখানে পাই, যেমন ডিপ্রেশন, অল্প মানে মন খারাপ হচ্ছে বা অস্থিরতা হচ্ছে, এটা খুব কমই আসে। আমরা ওখানে সবসময় ওখানে ভর্তি করেছি ওটাতে। এবং ওখানকার রোগীগুলো সেই মানে সেই খুবই খারাপ অবস্থায় আসে, হাত পা শিকল দিয়ে বাঁধা, বেঁধেই দেয়। কারণ ওই যে যখন খুব সিভিয়ার অবস্থা হয়, নিজে মানে বাইপোলার আমি যতগুলো শুনলাম গল্প, বাইপোলার থেকে যে বাইপোলার এবং সিজোফ্রেনিক দুটো পাশাপাশিও হচ্ছে, এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। সিজোফ্রেনিয়া রোগী বাইপোলার নিয়ে আসতে পারে, বাইপোলার রোগী সিজোফ্রেনিয়া আসতে পারে। মানে একই রোগী বাইপোলার ছিল, সাইকিয়াট্রিক রোগগুলোই আপনার অনেক সময় যেমন ওসিডি রোগীর সাথে কিন্তু ডিপ্রেশন নিয়ে আসতে পারে, আবার ডিপ্রেশনের রোগীর সাথে ওসিডি নিয়ে আসতে পারে, এটা আসতেই পারে, কোনো ব্যাপার না। এত গল্প, এত বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে মাদকাসক্তি কিন্তু এখন মানসিক রোগের মধ্যে পড়ে। আর টেকনোলজি আসক্তি, প্রযুক্তি আসক্তি তো আরোই মনে হচ্ছে। ইন্টারনেট এডিকশন, এই দুটো বলতে ভুলে গেছিলাম, এই দুটো আছে। ইন্টারনেট এডিকশনটাও আছে, কিন্তু পর্ন এডিকশন এটাও কিন্তু আছে। পর্ন এডিকশন, ইন্টারনেট এডিকশন। আগে তো মাদক আসক্তি ছিল এডিকশন, এখন তো আজকালকার এই যুগে যারা ছেলেমেয়েরা দেখছেন এই ব্যাপারটা, আমি দেখছি যে এই পর্ন এডিকশনটা এরকম অনেক খারাপ দিকে গেছে, এবং স্পেশালি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ তার প্রযুক্তি আসক্তিতে। তো এইগুলোতে যে কোনো একটা ডিজিজ থেকে ডিসেবিলিটিতে টার্ন নিচ্ছে অটোমেটিকলি। সো এটা তো খুব ভালো লাগে স্যার, অনেক ইম্পর্টেন্ট কথা। এখন যদি বলি বাইপোলার, যদি মানুষকে বোঝাতে চাই, বাইপোলার আমরা কেমনে করে বুঝবো? আচ্ছা, বাইপোলার এবং বাইপোলার তো জন্মগত কি হয় না, এটা বংশগত রোগ হতে পারে, বংশগতভাবে হতে পারে। সাধারণত মানসিক রোগগুলো বংশগত হতে পারে, আবার ধরেন পরিবেশগতভাবে হতে পারে, আবার মাদক নিলে হতে পারে, আবার ধরেন যে আমাদের ব্রেনে কিছু কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালস কম বেশির জন্যই হতে পারে সাধারণত। যদি আমরা একটা করে বলি, এখন যদি আপনি বাইপোলার নিয়ে বলেন, কারণ বাইপোলার নিয়ে বলি, বাইপোলার নামের মধ্যে বোঝা যাচ্ছে বাইপোলার, বাই অর্থাৎ দুই, পোল মানে দুটো পোল। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে যে একই পেশেন্ট এক এক সময় এক একটা তার ধরনের লক্ষণ দেখা দিবে। যেমন ধরেন আমরা বলি দুটো ভাগ আছে, একটা হচ্ছে ম্যানিক, একটা হচ্ছে ডিপ্রেশন। বাইপোলার মানে দুটো ভাগ, একটা ম্যানিক ভাগ, একটা ডিপ্রেশন ভাগ, দুটো ফেজ আর কি। তো ম্যানিক ফেজে কি হয়, একটা ম্যানিক ফেজে সাধারণত ডিপ্রেশনটা আগে আসে, কিন্তু ডিপ্রেশনেরটা সময় বোঝা যায় না, কারণ একটা মানুষের মন খারাপ হতেই পারে, চুপচাপ হয়ে গেছে, স্বাভাবিক থেকে দেখা গেলো সে চুপচাপ হয়ে গেছে, কথা কম বলছে, কোনো কাজে আগ্রহ পাচ্ছে না। না, আমি একটু আগে বলি, ডিপ্রেশন থেকে আসে, মানে ডিপ্রেশনটা আগে হয়, চুপচাপ হচ্ছে। হ্যাঁ, তো ডিপ্রেশন আগে হলে হয় কি, তখন একটা মানুষ স্বাভাবিকের চেয়ে দেখা যায় সে তার আচরণটা চুপচাপ হয়ে গেছে, কথা কম বলছে, কোনো কাজে আগ্রহ পাচ্ছে না, মন মরা হয়ে থাকছে সবসময়। আমরা কিন্তু সাধারণভাবে এটা কত বেশি পাত্তা দিই না, এটা মন খারাপ হচ্ছে, কিছু করতে দিই না। কিন্তু মুশকিল হয়ে যায় যখন এটা ম্যানিক ফেজে চলে যায়,
আচ্ছা, হ্যাঁ, ম্যানিক আগে ফেজে কিন্তু কি? ডিপ্রেশন হবে, তারপর কিন্তু ম্যানিক ফেজ হবে। ম্যানিক ফেজে হয় কি, ওই মানুষটাই আবার দেখা গেল যে একদম সবকিছু বেশি বেশি করছে, বেশি কথা বলছে, আচ্ছা। তারপর টাকা পয়সা বেশি খরচ করছে বা দান করছে, হ্যাঁ, গান এই যে গাচ্ছে, দেখছি এদের ওই গজল যে গাচ্ছে, ওদের হ্যাঁ, কেনাকাটার অভ্যাসটা বেশি। কেনাকাটার অভ্যাস বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা যেমন ধর কেনাকাটা না হোক, সকালে হ্যাঁ শপাহলিক বলে actually। সকালে দেখা গেলো একটা জামা পড়ছে, বিকালে একটা জামা পড়ছে, বা খুব 20 খুব টাকা তো- পকেটে নিয়ে গেল, 20 টাকায় দান করে চলে আসলো বা খরচ করে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। নামাজ কালাম বেশি পড়ছে, অর্থাৎ ধর্মীয় কালচার বেশি করছে, একটা কথা বলে 10টা কথা বলছে, এইটা হচ্ছে ম্যানিক ফেজ। আচ্ছা, আবার দেখা গেলো কিছুদিন পরে এই টুকিটা আবার আস্তে আস্তে আবার কমে যাচ্ছে, আবার তার মন খারাপের এটা চলে আসতেছে, এইভাবে চলে আসবে, এইভাবে আপ ডাউনটা হয় আর কি। আমরা যে নাগরদোলা মনে করি, হ্যাঁ। যে নাগরদোলা কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে, এই ব্যাপারটা আর কি। মানে ওদের খুবই মুড সুইং তো হতো এখন, রাইট, যখন মুডের mood এটা swing মুডের ডিসঅর্ডার, এটা মুড ডিসঅর্ডার mood বলছি, disorder। বাইপোলার মুড ডিসঅর্ডার বলছি আমরা। বাইপোলার অ্যাকচুয়ালি মুড ডিসঅর্ডার মানে এখন ঘটনা হচ্ছে যে মুড এইটার আমরা তো ভিডিওতে দেখেছি, পেশেন্ট তো বলতে পারি না, আমরা আমাদের চেনা জানার মধ্যে দেখেছি যে এই ক্ষেত্রে ওদের অনেক ওজন মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ওষুধের জন্য ওষুধের সাইড এফেক্ট। আচ্ছা, আমাদের বেশিরভাগ যে ওরা বলে যে আমরা সাইকিয়াট্রিক ওষুধগুলো আছে, যেটা অ্যান্টিসাইকোটিক দেওয়া হয় বা বাইপোলার মুড স্টেবিলাইজ দেওয়া হয়, এটা সাইড এফেক্ট হচ্ছে এটা ওজন বেড়ে যায়, বাড়বেই না, ওজন বাড়ে। হ্যাঁ, এটা কি ওদের তাহলে মেন্টালি ডিপ্রেশন আবার কাজ করছে কিন্তু। আসলে হয় কি, মানে সিজোফ্রেনিয়া আর বাইপোলারের রোগীদের তো আসলে ওইরকম তার ঘুম পাড়ে রাখতে বোধটা হয়। থাকে না, তো ফলে তারা বুঝে না, কিন্তু বোঝা যায় অনেক মোটা হয়ে যায়, সমস্যা বাড়বে, কিছু ধরেন যখন মাথা আবার ডায়াবেটিস ঠিক সমস্যা, হয়, মেটাবলিক ডিজিজ দেখা যায়, সমস্যা হয়। মেটাবলিক দেখা যায় না। আচ্ছা, কিন্তু এটা বেশি হয় এরকম হয় কি, যেরকম পারিবারিক কিছু দ্বন্দ্ব, কিছু গন্ডগোল ওদের মাথার মধ্যে প্রবলেম ক্রিয়েট করে এই যে না, বলে এই অসুখগুলো এই রোগগুলো সাধারণত এটা তো হয় না, মনে করেন কি যে ধরনের হতে পারে, ছোটকাল থেকে থাকে? দুশ্চিন্তা, না ওই যে বললাম আপনাকে প্রথমে যে বংশগত হতে ধরেন পারে। বংশগত ঠিক জানি না, বংশগত নাই, তাছাড়া হ্যাঁ, তাছাড়া ওই যে বললাম কোনো কারণে ধরেন আপনার তার ব্রেনে যে কেমিক্যালসগুলো থাকে আমাদের, সেগুলো যদি কম বেশি হয় তখন এই বিয়েগুলো হয়। ও তাহলে এটা ডোপামিন, আগে থেকে আমরা কেমনে বুঝি ছোট বাচ্চাকে না দেখে? এটা বোঝা যাবে না ওইভাবে, ও তবে তাহলে আচরণে বোঝা যাবে, আচরণে বোঝা যাবে। তো আমরা কিভাবে এটার আচরণে, মানে আমরা সবসময় ডিসেবিলিটি ট্রেনিংয়ে বলছি বাহ্যিক কিছু ক্যারেক্টার, আচরণগত ক্যারেক্টার, বারবারই বলছি বুদ্ধিগত প্রতিবন্ধী বা অটিজম এগুলো কখনোই আপনারা একবার দেখে চোখে দেখে না, বুঝবেন দেখে না, পারা যাবে না। হাত পা কাটা, চোখে যারা দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী যত বুঝতে সুবিধা, এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের বোঝার জন্য আচরণগত অবজারভেশন অনেক রাখতে, লাগে, right। এবং আপনি তাদের ফলো আপ করবেন, তারপরে Follow up করবো, হ্যাঁ। এরা যদি চিকিৎসা দেওয়ার পর আপনি ওষুধ না খায়, কাউন্সিলিং না করে, তাহলে আরো তো বাড়বে, আরো সমস্যা বেড়ে বেড়ে যাবে, যাচ্ছে আরো না? সমস্যা বেড়ে যাবে। কারণ এরকম দেখা যায় স্টেজ 1 থেকে 4 এ চলে গেছে, মানে খারাপের দিকে। খারাপ দিকে কি 4 নাকি? না, এটা আসলে ওরকম স্টেজ তো নাই, ধরেন ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলে যদি চিকিৎসাটা না করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ধীরে ধীরে তার ওষুধের পরিমাণ বাড়াতে হবে। হ্যাঁ, সে ওষুধও খাবে না, সে ওষুধও খাচ্ছে না, তখন ইনজেকশন দিতে হয় আমাদেরকে, তবে সে বা আমরা কাউন্সিলিংও করবে না। না, এখানে কাউন্সিলিং সে পারবেও না, সে নিতেও পারবে না কাউন্সিলিং। আচ্ছা, আচ্ছা, যেমন ব্যাপারটা হচ্ছে মানে তার যে বোঝার ক্ষমতাই তো নাই তার এখানে, সে তো নিজে হচ্ছে সে, যেমন আমরা খুব এখানে মজার একটা, প্যারেন্টসের অনেক ভূমিকা না তাহলে? হ্যাঁ অনেক প্যারেন্টস এবং মানে আমি বলবো যে অভিভাবক এবং ধরেন যারা আর কি মানে পরিবারের সদস্য, তাদের অনেক ভূমিকা রয়েছে আর কি। হ্যাঁ, কারণ তাদের ওষুধ ঠিক মতো খাওয়ানো, এবং অনেক সময় ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যায়, খেতে বিরক্ত হয়ে যায়, এটা বলে বিরক্ত যে হয়ে যায় রোগী লোকজন বিরক্ত হয়ে যায়, কত খাওয়াবো আর কত কি করব, তো হচ্ছে না। তো এখানে সুন্দর একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে যে আমরা বলি ইনসাইট, যেটা বলি যে কোনো রোগী আসলো ধরেন, তাকে যদি জিজ্ঞেস করে আপনাকে অসুস্থতা আপনি হয়েছেন, অসুস্থতা কি আপনাকে আছে, বলছে হ্যাঁ আমার অসুস্থ, আমাকে চিকিৎসা দেন। এইটা হচ্ছে মানে তার মধ্যে ইনসাইটটা আছে। কিন্তু বাইপোলার রোগী বা সিজোফ্রেনিয়া রোগী আসলে বলবে, যদি বলে আপনি কি অসুস্থ, না আমি অসুস্থ না, যে নিয়ে এসেছে ওই পাগল, ওকে নিয়ে চিকিৎসা দেন, তো তার এই বোধটাই থাকে না। আচ্ছা, এরা কি খুব মারপিট করে? আমি যেটা শুনেছি যেন এগ্রেসিভ হয়ে যায়, কিছু কিছু রোগীতে অ্যাগ্রেসিভ হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু সিরিয়াস কেসে। হ্যাঁ, উত্তেজিত হয়ে যায়। আজকে এটা আসছিল, আমরা ইনজেকশন দিয়ে প্রথমে তাকে শান্ত করলাম, তারপর ওষুধটা দিলাম। আচ্ছা, আচ্ছা, তো ইনজেকশন নিল মানে জোর করে দিতে হয়েছে? জোর করে দিতে হবে, ইনজেকশন দিবেন তো। বাংলাদেশের সুবিধা কি, বাংলাদেশে জোর করে কাজটা করা যায়, চিকিৎসা হয়, আর বিদেশে আবার পারমিশন নেয় আর কিছু করে না। হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটা সমস্যা আমাদের বাংলাদেশে, এই জন্য ট্রিটমেন্ট আমি মনে করি খুব ভালো, কারণ রুগীকে সুস্থ করাটা আসলে মেন টার্গেট হওয়ার কথা, এখানে কি করবে সেটা না। আর সিজোফ্রেনিকের ব্যাপারটা কি, যদি কেউ একসাথে সিজোফ্রেনিক, তো কিছু কি দেখে তারা? কিছু দেখে, মানে পঞ্চ ইন্দ্রিয়র সমস্যাগুলো হয়, যেটা দেখবে যেমন কানে কিছু গায়েবী আওয়াজ শুনতে পায়, আচ্ছা, যে কেউ শুনতে পাচ্ছে কিন্তু সে শুনতে পাচ্ছে, কেউ তার নামে কিছু কথা বলছে বা তাকে নিয়ে আলোচনা করছে, হ্যাঁ সে কানে স্পষ্ট শুনতে পায়। আসলে আলোচনা না করলেও কি শুনতে পায়? সে শুনতে পায়, সে এটাই তার ধরেন ওই আপনি যে বললাম আলোচনা আপনাকে, করছেন ব্রেনের না। কেমিক্যালের সমস্যা, ওই কারণে সে কানে গায়েবী আওয়াজ শুনতে পায়। ও গায়েবী আওয়াজ? গায়েবী আওয়াজ শুনতে পায়, আমরা বলি অদৃশ্য কথা বা গায়েবী শুনতে পায়। আমি শুনতে পাই কি, আমার কাছে আমার একটা পেশেন্ট আসছিল অনেক আগে, সে তার গলা কেটে ফেলছিল।
তো আমি বললাম যে তো পরে ভালো হওয়ার পরে ওটা নিয়ে আমাদের স্টাডি হয়েছিল এবং আমরা প্রেজেন্টেশন করছিলাম। তো পরে আমাকে বলছে তুমি কেন কেটেছো? বলছে আমার মৃত বাবা আমাকে কমান্ড করেছে তুমি তোর গলা কাট। মানে ওই গায়েবী আওয়াজ। হ্যাঁ, মৃত বাবা তাকে বলছে, মৃত বাবা তাকে বলছে, মৃত বাবার কথা সে শুনতে পাচ্ছে, সে বলছে তুই তোর গলা কাট। হ্যাঁ, এরকম কথাগুলো আসে আর কি। এবং পঞ্চেন্দ্র যেটা বললাম যে অনেক সময় জিভে কিছু আলাদা টেস্ট পায় যেটা অনেকে পাচ্ছে না, তারপরে নাকে কিছু গন্ধ পায়, রাবার পোড়ার মতো গন্ধ পায়, যেটা হয়তো আমরা এখানে সবাই বসে আছি সিজোফ্রেনিক রোগী সে গন্ধ পাচ্ছে। হ্যাঁ, এরকম আর কি। সে মনে করার সময় হবে যে শরীরে কোনো পোকা নড়ে বেড়াচ্ছে, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের পরে ইয়াতে হতে পারে। ওদের মধ্যে ওসিডি বোধ থাকে, কাপড় খুলে ফেলে সব চেঞ্জ করে। হ্যাঁ, ওটা ওসিডি ঠিক না, ওটা মানে তার অসুখের অংশ, যে অসুখের কাপড় একটা খুলে ফেলে, অংশ নিজে আছে, খেয়াল normal। করে না, যখন ক্রনিক হয়ে যায় রোগীটা। এবং সে নিজে খেয়াল করে না, সে কাউকে খেয়াল করতে পারে না, কোনো কাজে বোধহয় কনসেন্ট্রেশন না, করতে তার তো পারে না। ব্রেনটাই তার ওইভাবে তার ইয়ে হয়ে আছে। মানে সিজোফ্রেনিক এবং বাইপোলার আমি দুটাই আমি যেটা দিয়েছি। বললাম যে গুরুতর রোগ বললাম যে গুরুতর, অ্যাকচুয়ালি এগুলো এখন অনেক গুরুতর দেখা গেছে। অনেকে বলে যে বাবা মা টাইম দেয় না দেখে হয়, আসলে কি না, তাই? এগুলো বাবা টাইমের এটা তো সম্পর্ক না। কোনো ব্যাপার না, এটা তাই বাবা না? মার সাথে টাইমের সম্পর্ক নেই। তো এইখান থেকে আমরা তাহলে কি আর এদিকে বলতে পারি না এরা বুদ্ধি প্রতিবন্ধীতে চলে যাচ্ছে? মানসিক প্রতিবন্ধী চলে যাচ্ছে না খুব ক্লিয়ারলি। আমরা দেই তো এখানে সার্টিফিকেট দেই, সার্টিফিকেট দিয়ে দেয় মানসিক। অনেক সময় যারা চায় তখন দেওয়া হয় আর কি। হ্যাঁ, কারণ তাহলে তো সে সার্ভিসটা পাবে। মানসিক প্রতিবন্ধিতার যে সার্ভিসগুলো আমাদের সরকারের আছে, সেই সরকারের ওইগুলো সার্টিফিকেট হ্যাঁ, এটা আমরা নিয়মিত দিচ্ছি। ডিজিজ হিসেবে পাবে না, তখন আপনি হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী হিসেবে এটাকে আমরা বলি যে দীর্ঘমেয়াদী মানসিক রোগের কারণে দুটো আছে, একটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী ফর্ম আছে, একটা হচ্ছে মানসিক প্রতিবন্ধীর মধ্যে এখানে লেখা আছে দীর্ঘস্থায়ী মানসিক চিকিৎসার নিচ্ছে আর কি। আচ্ছা, দীর্ঘস্থায়ী না, দীর্ঘস্থায়ী মানসিক চিকিৎসা, তাই জন্য আপনার মানসিক এটা বললেন। মানসিক চিকিৎসার আন্ডার কতদিন হবে দীর্ঘস্থায়ী? এটা ধরেন এটা তো আসলে কিরকম 2-3 বছর দুই তিন মোটামুটি বছর হলে হলে তো আচ্ছা। বোঝা যাচ্ছে না আর কি। মানে 2 বছর যদি আপনি দেখেন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, তখন আপনি দিতে দেখাতে বাধ্যই। হয়। এবং তার বুঝতে হবে যে তার মধ্যে তার আইকিউ লেভেলটা কি রকম, সে কথা বুঝছে কিনা এটা বুঝতে আইকিউ লেভেল টেস্ট করতে আমাদের সাইকোলজিস্টরা করেন। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়মিত ইয়ে করা হয়।